আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটা হলো ভাইরাল ও অনলাইন বুস্ট। ভাইরালের ধাক্কা সহ্য করা অনেক কঠিন, বুস্ট করেও কেন সেল বাড়ে না। এই যে সামগ্রিক যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উপরে ছোট্ট কিছু কথা আপনাদের আমি বলে দিব। ভাইরালের ধাক্কা সহ্য করা অনেক কঠিন। ভাইরাল শব্দটা অ্যাকচুয়ালি জন্ম নিছে কোত্থেকে, কী কাজে ব্যবহার করার জন্য। এই ভাইরাল শব্দটা তো আগে শোনেন নাই, গত 2, 4, 5 বছর আগের থেকে। তার আগে গত 50 বছর এই ভাইরাল শব্দটা শোনেন নাই। শুনছেন? শোনেন নাই। ভাইরাল হলো অনলাইন মার্কেটিংয়ের জন্য আপনার, যেমন বুস্ট একটা ল্যাঙ্গুয়েজ, তেমন শব্দ, ওয়ার্ড। ভাইরালও এরকম একটা শব্দ, যে স্প্রেডিং করা। যেমন আপনি একটা মেলের মধ্যে 1000 মানুষকে ইমেল অ্যাড্রেস টাইপ করে ছেড়ে দিলে সেটা স্পামিং হয়ে যায়, জাঙ্ক হয়ে যায়, ছড়ানো শুরু করে, এত বেশি ছড়ায় যেটাকে স্পামিং বলা হয়। কিন্তু ওইটাকেই সঠিক ভাষায় শিফট করার জন্য, যে আমি ছড়াবো আবার স্পামিংও হবে না, ক্লেম আসবে না, এটাকে মার্কেটিংয়ের ভাষায়, অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় এটাকে ভাইরাল নামে আবির্ভূত করা হলো। অর্থাৎ আমি একটা ভিডিও ফেসবুকে অথবা একটা ছবি ফেসবুকে পোস্ট করছি, এটা যদি আমার একজন করে 5000 জন বন্ধুকে যদি আমি পাঠাতে থাকি গ্রুপ না করে, তাহলে হয়তো দেখা যাবে 20 জনকে পাঠানোর পরে ফেসবুক আমাকে ব্যান করে দিবে, যে তুমি এক কাজ বারবার করছো, ইউ আর ডুইং স্পামিং। কিন্তু ভাইরাল এমন কিছু কোড দেওয়া, যেখানে হচ্ছে আপনার ওই কোডগুলো বসায় দিলে এটা কোনো একটা নেটওয়ার্কের মাধ্যমে অথবা কোনো একটা গ্রুপিংয়ের মাধ্যমে, হিডেন গ্রুপের মাধ্যমে এটা আপনার জনগণের কাছে একদম কমন হয়ে যাচ্ছে। আর এটার জন্য কি হচ্ছে, অসংখ্য মানুষ এটা ভিউ করতেছে, অর্থাৎ ভিউটা বাড়তেছে। আর ভিউটা বাড়া মানে অনেকেই কমেন্টস করতেছে, অনেকে লাইক দিচ্ছে, অনেকে অনেক কিছু করতেছে। আবার গুগল সেখানে, ফেসবুক সেখানে বলে দিছে যে তোমার যদি এত ভিউ অথবা এত ভিউ অথবা এত লাইক অথবা এত কমেন্টস থাকে, তাহলে তোমাকে মনিটাইজেশন দেওয়া হবে। অর্থাৎ যত মানুষ তোমাকে ভিউ করবে, আফটার মনিটাইজেশন তোমার তত ইনকাম আসা শুরু করবে, অনলাইন ইনকাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ ওই জিনিসটা শোনার পরে, যারা অনেক ফিজিক্যালি অ্যাক্টিভ না, বাস্তব জীবনে পরিশ্রম করে কষ্ট করতে চায় না, এই প্রজাতির মানুষগুলোর, মানে ম্যাক্সিমামটা হচ্ছে এই প্রজাতির মানুষ, লেজি প্রজাতির মানুষ, ইউজলেস ব্রেন, ডার্টি ব্রেন, মানে যে ব্রেনটা অ্যাকচুয়ালি সৃজনশীল অথবা উৎপাদনশীল অথবা এই পৃথিবীর পরিবর্তনে অথবা সভ্যতার পরিবর্তনে কাজে লাগবে, এইসব কাজ যোগ্য না, এইসব কাজ করার জন্য যোগ্য না, এরকম কিছু ব্রেন। আবার টাকাও ইনকাম করতে হবে, তারা বিভিন্ন রাস্তায় চলে গেল এবং একটা অনলাইন জগতে আপনার একটা পোস্ট অথবা লেখালেখি, একটা ছবি, একটা ভিডিও, একটা কন্টেন্টকে আপনি যত লিগ্যাল প্রসেসে, যত জেনুইনভাবে স্টেপ বাই স্টেপ এটাকে আস্তে আস্তে জনপ্রিয় করে তুলবেন এবং অনলাইন জগতে এটাকে অমর করে তুলবেন, সেই জায়গা থেকে বের হয়ে যেয়ে কি হয়ে গেল, রাতারাতি পেজের মনিটাইজেশন দরকার, রাতারাতি জনপ্রিয়তা দরকার, একটা পোস্ট দিলেই লক্ষ লক্ষ মানুষের ভিউ দরকার, যেন এই মাসে আমার 1 লাখ টাকা অনলাইনের থেকে, অ্যাডভার্টাইজমেন্ট থেকে ইনকাম হয়। এরকম অনেক মানসিকতা, মানে ফার্স্ট টেন্ডেন্সি, অর্থাৎ দ্রুত ইনকাম করার একটা টেন্ডেন্সি উইদাউট কোয়ালিটি। তো এই জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য আমরা সবসময় একটা কথা বলি, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস ইন লাইফ। আপনার জীবনে এমন কোনো শর্টকাট নাই যেটা দিয়ে আপনি দ্রুত বড় হইতে পারবেন। হয়তো সাময়িক কিছুদিন ভালো থাকতে পারবেন, এরপর ধ্বংস আপনার আসবেই। কিছু বিষয় এরকম বোধহয় আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের দেশে একজন এমপি, উনি ফেসবুকে খুব জনপ্রিয়। তো উনি ওনার স্বার্থেই কিছু ছেলে মেয়েকে ইউজ করলেন, যে তোমরা আমার ভিডিও খালি ভাইরাল করো, তোমরা ভালো কামাই করতে পারবা।
তো তারা খুব ভালো কামাই করতেছে। উনিও রসদায়ক অথবা মজাদায়ক অথবা মানুষের ব্রেন ওয়াশ করার মতো সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে এবং সেগুলো তারা বুস্ট করে টোরে তাকেও জনপ্রিয় বানায় ফেললো এবং এই যারা বুস্ট টুস্ট করে তারাও কামাই করলো। লাভের লাভ হলো কি, উনি জনপ্রিয়তা এত পেয়ে গেল যে এমপি হয়ে গেল, উনিও সাকসেসফুল। আর এই ছেলে মেয়েগুলো কামাই করেও কেউ মোটর সাইকেল কিনলো, কেউ অমুক কিনলো, কেউ তমুক কিনলো, হয়ে গেল। এখন এই এমপি সাহেব যখন ফল করলেন তখন এই যে ছেলে মেয়েগুলো বুস্ট করত, এদের ভবিষ্যৎটা কোথায় গেল? এদের এই এখন কোন কন্টেন্ট দিলে এদের ইনকামটা বহল তবিয়তে থাকবে? তো তখন আবার দেখা গেলো এদের হয়তো বা কপাল ভালো যে দেশের মধ্যে আবার বিভিন্ন রকমের গ্যাঞ্জাম ফ্যাসাদ আসায় তারা বিভিন্নভাবে আরও পেজ টেস খুলে আরও ইনকাম করার একটা রাস্তা করলো। কিন্তু বিষয়টা কি দেখেন, এই যে ইনকামটা করছে, এই ইনকামটার অর্থটাই ছিল যে তুমি তোমার এমন কিছু পৃথিবীতে দাও যেটা ভাইরাল হবে এবং এই যত মানুষ তোমাকে পছন্দ করবে তত তুমি কামাই করবা। আর এখন কি হচ্ছে, এখন হচ্ছে যে অন্যের পরের ধনে পোদ্দারি, মানে অন্য কিছু করছে সেটা তুমি ভাইরাল করো, এরপর তুমি কামাই করো। ইভেন আমি এই ভিডিওটা করছি, এই ভিডিওটার উপর একটু এডিটিং করে একটা ছবি টবি লেখা টাকা দিয়ে, মানে ভিডিওর মধ্যে একটুখানি চেঞ্জ আছে, এই চেঞ্জটা বুঝাইতে পারলে আমার ভিডিওটা ভাইরাল করেই তারা আবার কামাই করবে। বিষয়টা বুঝতে পারছেন? মানে কামাইয়ের রাস্তাগুলো অ্যাকচুয়ালি এতটা বাণিজ্য করার জন্য অনলাইন সোশ্যাল মিডিয়ার যে সার্ভারগুলো অথবা কোম্পানিগুলো তারা তাদের রোবোটিক্স অথবা তাদের সফটওয়্যারগুলো এমনভাবে সাজাইছে, ওয়েব প্রোগ্রামিংগুলো এমনভাবে সাজাইছে যে আপনিও কামাই করতে থাকবেন, সেও কামাই করতে থাকবে এবং পৃথিবীতে স্টুপিড জন্ম নেবে অসংখ্য, কোয়ালিটি মানুষ জন্ম নেবে না। কিন্তু তাদের এই কামাইয়ের ভিতরে কিন্তু আবার ওভাবে লিখে দেওয়া আছে যে এটা ক্রিয়েটিভ হইতে হবে, এটা অমুক হইতে হবে, তমুক হইতে হবে, মানে বাহ্যিকভাবে দেখানোর রুলস অ্যান্ড রেগুলেশন অনেক আছে, কিন্তু ভিতরে কিন্তু ফাঁকা, সবাই সবার কামাইয়ের ধান্দায় আছে। তো এই কামাইয়ের ধান্দার মধ্যে পড়ে যে সব থেকে প্রথমে আপনার বিপত্তিতে পড়ছে এবং বলতে পারি যে অনলাইন জগতে ধর্ষিত হয়েছে নারী উদ্যোক্তা ক্যাটাগরিরা, যারা ব্যবসা করার জন্য আপনার বিভিন্ন পেজ, যে পেজে 10 লক্ষ ফ্যান ফলোয়ার আছে ওই পেজটা 10 লাখ টাকা দিয়ে কিনে নিচ্ছে। এখন ওই 10 লক্ষ ফ্যান ফলোয়ার কীভাবে আসছিল? ওই 10 লক্ষ ফ্যান ফলোয়ার আসছিল আপনার বিভিন্ন ধর্মীয় কথা বলে, মাকে ভালোবাসি, নবীজির চুল, জুতা, এরকম কিছু কিছু সাইকোলজিক্যাল কিছু প্রচার প্রসার করে, হ্যাঁ এটা কিন্তু কমেন্টস না করে যাবেন না, অমুক তমুক লাইক দিন, মানে বিভিন্ন রকমের এই টাইপের আপনার কন্টেন্ট তৈরি করে করে একটা পেজ তৈরি করছে, অথবা কেসে পেজ বানাইছে প্রবাসী রাবেয়া, বানায় যত নষ্ট প্রবাসী আছে সব ওখানে জড়ো করছে, করে সিক্রেট অনেক নষ্ট ব্যবসা যেমন কামাই করছে, প্রবাসীদের কাছ থেকে টাকা হাতায় নিছে। আবার এই পেজটা এখন 10 লক্ষ প্রবাসী অথবা কর্মীর পেজ হয়ে গেছে। এই 10 লক্ষ কোম্পানির পেজটা নিয়ে কোনো একটা মহিলারে যে বললো, আপা 10 লাখ টাকা দেন, 10 লক্ষ বিদেশি আছে মাল, মানে রাতারাতি পোস্ট একটা করার সাথে সাথে কমেন্টস আর ফ্যান ফলোয়ার এত হবে, মাল দিয়ে পারবেন না। এখনও মহিলাও চিন্তা করলো 10 লাখ টাকা দিয়ে একটা 20 লাখ টাকা দিয়ে একটা শোরুম না কিনে 10 লাখ টাকা দিয়ে একটা ফেসবুকের পেজ কিনি অথবা একটা গ্রুপ কিনি, এই কিনে এরপরে উনি যখন অনলাইনে আসলো ওনার তো বেচাকেনা তো হয়ই না, হয়তো বা 5% হয়, আর বাকিটাই সব হচ্ছে ডিস্টার্ব, আবার পরকীয়ার প্রস্তাব, সেক্সুয়াল প্রস্তাব, এইসব করতে করতে লাস্টে দেখা গেছে রাত 2টার সময় পারলে ভিডিও কল দেয়, কারণ সে তো ব্যবসা করছে, একটা হটলাইন দিবে, একটা মোবাইল নাম্বার দিবে, ওই মোবাইলে কিছু রাত 2টার সময় পারলে দেশে বিদেশের ডিরেক্ট ভিডিও কল, অমুক তো এগুলো করতে করতে লাস্টে দেখা গেছে উদ্যোক্তার ঘরই ভেঙে ফেলছে। তো বেসিক্যালি ব্যবসা কিছু হয় নাই, ঘরটা ধ্বংস হয়ে গেছে। আর এই যারা এইসব পেজ টেজ বানায় টানায় সাধনা করে, এক একজন যারা ডিজিটাল ক্রিয়েটার, এদের দেখবেন 30-40টা করে পেজ আছে, কোনো মতে পেজটা মনিটাইজেশন করতে পারলেই বেচা ঠিক করবে, পেজটা মনিটাইজেশন করতে পারলেই বেচা ঠিক করবে, 2 লাখ কামাই করবে, 5 লাখ কামাই করবে। কিন্তু 5 লাখের বিনিময়ে ওই ব্যবসায়ীকে কথা আমি কারো কাছ থেকে যদি একটা পেজ কিনতে চাই এরকম জনপ্রিয়, আমি তার কাছ থেকে কথা 5 লাখ টাকা দিয়ে একটা পেজ কিনলাম, লাভটা কী হলো? আমার কি সেল ওরকম আহামরি বাড়ছে? বাড়ে নাই।
কিন্তু আমার ডিস্টার্ব বাড়ছে, পেইন বাড়ছে, যন্ত্রণাটা বাড়ছে, এবং কাজে যাতে আমার মনটা নষ্ট হয়ে যায় এরকম কতগুলো থার্ড ক্লাস বাড়ছে। আর ওই যে আপনার পেজের যে নাম গ্রুপ ট্রুপ যা ছিল, যখন আমার কাছে বিক্রি করছে তখন হয়তো বা নাম চেঞ্জ করে দিয়েছে খানস গ্লোবাল। মনে হচ্ছে এটা খানস গ্লোবালই বোধ হয় 10 লাখ ফ্যান ফলোয়ার। অ্যাকচুয়ালি ওই 10 লাখই তো আছে বাস্টার্ড, ওরা কোনো ক্লায়েন্ট না, কোনো কাস্টমার না। আর এই 10 লাখ ফ্যান ফলোয়ার যখন কোনো একটা, এই 10 লাখ ফ্যান ফলোয়ারে এখন যদি আমি চাই মানসিকভাবে চাঙ্গা করতে, একটা বাজে ভিডিও দিতে, বাজে কন্টেন্ট দিয়ে দিতে, অথবা ইঙ্গিতমূলক কন্টেন্ট দিয়ে দিতে, কথার কথা ওখানে লিখলাম যে অমুক মনির সাথে, অমুক নায়িকা অমুক মনির সাথে জুবায়েদ ভাইয়ের একটা সম্পর্ক বোধহয় আছে, এবার 10 লাখ মানুষ লাফায় পড়লো, ভাইরাল হয়ে গেল জুবায়েদ ভাই। লাভটা কি হলো? এত মানুষ লাফায় পড়লো, এই পোস্টটা দিলাম, এর পরপরই একটা টি শার্টের পোস্ট দিলাম, আমার 500 পিস টি শার্ট কথার কথা বিক্রি হয়ে গেল। কিন্তু তার আগে লোকজনকে গরম করার জন্য, উজ্জীবিত করার জন্য, অথবা আমার দিকে আকৃষ্ট করার জন্য এই যে কন্টেন্টটা দিলাম, বিনিময়ে কী হলাম? আমি চরিত্রহীন হয়ে গেলাম না? আমার সন্তানরা কি তার সারা জীবনের জন্য জানলো যে আমার বাবা একটা চরিত্রহীন, রাইট? শুধুমাত্র ওই যে ভাইরালের ওই নেশা, অথবা ভাইরালের অপভাইরালের যে নেশা, এবং এই অপভাইরালের এই যে টেন্ডেন্সি অথবা কার্যকলাপ, এই কারণে হয়তোবা বাস্তবে আমি চেয়ারে বসে আছি, চেয়ারেই বসে আছি, আর যাকে নিয়ে লেখছি সেও আমার চিনি না, আমিও তাকে চিনি না, কিন্তু এই ভাইরাল হতে যেয়ে কিন্তু অনেক কিছু ধ্বংস হয়ে গেল। তো এখন আমাদের সমাজে এরকম অপভাইরালের অভাব নাই। আর এই অপভাইরাল যত বাড়তেছে তত কিন্তু এই যারা সোশ্যাল মিডিয়ার বিজনেস করছে এটা কিন্তু তাদের জন্য সুবিধা। ফেসবুকের ইনকাম, গুগলের ইনকাম, ইনস্টাগ্রামের ইনকাম, টিকটকের ইনকাম, কিন্তু আপনার আমার কিন্তু সে অনুযায়ী ইনকাম না, অথবা সে অনুযায়ী সুনাম হচ্ছে না। বরঞ্চ টিকটকের সুনাম হচ্ছে কোম্পানির, কিন্তু আপনার আমার সুনাম হচ্ছে না। জিনিসটা বুঝতে হবে। অর্থাৎ আমার দেশের টাকা আমরা অন্য দেশকে দিয়ে দিচ্ছি। এরপরে আছে অ্যাডভার্টাইজমেন্ট। অনেকে বলেন যে ভাইয়া ওই বিভিন্ন আইটি ফার্মের সঙ্গে কথা বলেছি, অথবা আমিও বিভিন্ন জায়গা থেকে বুস্ট করা শিখেছি, এসিও করেছি, হ্যান করেছি, ত্যান করেছি, তো ভাইয়া আমি টি শার্ট বানাবো 1 লাখ টাকা দিয়ে, আর একটা নায়ক পেয়েছি তার পিছনে খরচ করবে 1 লাখ টাকা, আর আমার ভাইয়া ওই প্রমোশন করতে হবে মিনিমাম 1 লাখ টাকার, তাহলে আমার 3 লাখ টাকা বাজেট। অথবা ভাই আবার আমার 1 লাখ 2.5 লাখ টাকা বাজেট, তা প্রমোশনে যাবে 1 লাখ আর নায়কের পিছনে 1 লাখ, তাহলে ভাইয়া একটু কমের মধ্যে 50,000 টাকার মাল বানানো যাবে না? তা আপনি নায়কের পিছনে খরচ করছেন 1 লাখ টাকা, সেখানে মানুষ তো নায়ককে দেখবে, আপনার প্রোডাক্টকে দেখবে না। বিদেশি বড় বড় ব্র্যান্ড তারা যে প্রোডাক্টে উপস্থাপন করে, তাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং সৌন্দর্য এবং ফিনিশিং উপস্থাপন করে, তারা মডেলকে উপস্থাপন করার কোনো সুযোগই দেয় না। আর আপনি হচ্ছে মডেলকে উপস্থাপন করে, মডেলকে আপনার টাকা দিয়ে মডেল জনপ্রিয় হবে। মডেল বলবে যে আমি 40টা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, কিন্তু বেসিক্যালি আপনার টাকায় সে কামাইও করছে, সে তার মতো করে ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং পপুলার হয়ে যাচ্ছে। আপনার কি হলো বলেন তো? আপনার কি সেল অনেক বেশি বাড়ছে? না, বাড়েনি। এরপর আপনি যে বুস্ট করেন, ডিজিটাল মার্কেটিং শিখেছেন, হ্যান শিখেছেন, এসইও শিখেছেন, হ্যাঁ, খুব মজার একটা জিনিস দেখেন, এ দেখেন আমার ফেসবুকে, হ্যাঁ আমি এই যে ফেসবুকে ঢুকলাম, এখানে ছোট ছোট অনেকগুলো রিলের মতো দেখা যাচ্ছে। এর 90% মানুষকে আমি চিনি না, যেটা ফেসবুকের থেকে অটোমেটিক্যালি এটা আমাকে সাজেস্ট করছে, কারণ তারা হয়তো টাকা খরচ করছে, অথবা কিছু একটা বুস্ট মুস্ট কিছু একটা আছে, তো সামহাও তাদের এখানে আমাকে শো করতেছে। তো এখানে কিন্তু অনেককে আমি চিনি না, এখানে অনেকে আছে যাদের আমি চিনি না, মানে ম্যাক্সিমামটা আমি এদের চিনি না, কিন্তু এখানে দেখেন প্রচুর পরিমাণে এখানে রিল টিল এরকম কি কি যেন আসে, হ্যাঁ, যে আমি যদি ওখানে চাপ দিই তাদের একটা ইনকাম হবে। আচ্ছা, তো এরকম যত ভোগীযোগী ব্যক্তি বলেন, পেজ বলেন, এরকম অসংখ্য আসতেছে। আবার এই জায়গাটা যাতে আপনি নক করেন এই রিল নামক জিনিসটাতে, এখানে অনেকে এরকম যৌন উত্তেজক অথবা আকর্ষণীয়
ছবি দেওয়ার চেষ্টা করছে যেন তার পেজে তার প্রোফাইলে আমি ঢুকি। এরপর আরেকটা মজার জিনিস দেখেন, আমি যখন স্ক্রল করতেছি আমি যদি এই জায়গাটায় এরকম রেখে কথা কথা এটা এখানে একটা পোস্ট দেখি, ঠিক এই পোস্টটা আমি চিনি না ইনিকে, তো এই পোস্টটা এইভাবে রেখে আমি 3 সেকেন্ড আরেকজনের সাথে কথা বলছি আর এই স্ক্রল করছি, বাট আমি কথা বলতে যে স্ক্রলটা থামাইছি এবং 3 সেকেন্ড আমার এখানে এই ছবিটা অনলাইনে এভাবে স্টিল অবস্থা আছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এটা আমি ভিউ করছি 3 সেকেন্ড, তাহলে এটা একটা ভিউ কেটে নিয়ে যাবে। এরপর এখানে দেখেন এই যে আমি তো স্ক্রল করছিলাম, আমি তো এটা প্লে করি নাই, অটো প্লে, অর্থাৎ প্লে যেহেতু হচ্ছে আর আমি যেহেতু এখানে হাত রেখে আমি আরেকদিকে তাকায় আছি, অর্থাৎ এটা ভিউ হচ্ছে। অ্যাকচুয়ালি আমার তো এই ভিউটা আমি ক্লিক করি নাই অথবা আমি দেখতেও চাইনি, কিন্তু এখানে দেখেন লেখালেখি মানে কাহিনীর পরে কাহিনী আসতেছে। এটা একটা ব্র্যান্ডের শোরুম, তারা বুস্ট মারছে যার কারণে আমার এই প্রোফাইলের মধ্যে আসছে। এখন তারা যেহেতু বুস্ট মারছে কাপড় ফ্যাশন এরকম কিছু একটা লিখে, যার কারণে আমার এখানে শো করতেছে। তো আমি কিন্তু এটা কিছুই দেখি নাই, আমি খালি এরকম স্ক্রল করতেছি, তারপরে একটা কার্টুন আমি দেখি নাই স্ক্রল করতেছি, তো এই যে স্ক্রলগুলো, এই স্ক্রলগুলো সারা বাংলাদেশে কত মানুষ করতেছে? সাপোজ একটা ভিডিও যেটা আমি এখনও দেখিও নাই, চিনিও না, এদের জানিও না, কিন্তু এদের বুস্ট হয়ে যাচ্ছে আর দেখা যাচ্ছে যে আমি নাকি ভিউ করতেছি। তাহলে এখানে দেখেন 61.7K প্লে, মানে 6,17,000 মানুষ এটা প্লে করছে। অ্যাকচুয়ালি আমি তো প্লে করি নাই, প্লে হয়ে গেছে। এখন এইটা যদি কথার কথা এই যে ডেইলি বাংলা বাজার ওনারা যদি এটার পিছনে বুস্ট করে থাকে 1 লক্ষ টাকা, তাহলে টাকাটাই জলে। কারণ কি? কারণ এই স্ক্রল করার মধ্যেই প্লে হয়ে গেল আর ফেসবুক ওনাকে দেখায় দিল তুমি যে 1 লাখ টাকা দিছিলা, বাংলাদেশে 1 কোটি মানুষ এটা ভিউ করছে। উনিও মহাখুশি, ওরে বাপরে বাপ 1 কোটি মানুষ আমাকে চিনে। অ্যাকচুয়ালি আমরা তো মনে মনে যদি এরকম কোনো ইস্যু আসে দেন বলি হু দ্য ফাক ইউ আর, গেট আউট, গেট লস্ট, ডিস্টার্বিং। আমি আমার এখানে ঢুকতেছি কয়টা গার্মেন্টস অথবা কয়টা ব্র্যান্ডের কে কী মাল বানাচ্ছে সেটা খুঁজতে যেয়ে এখানে কি এসে একজন উকিলে কি এসে মাইকিং করতেছে, আর একজনে ভাইরাল হচ্ছে, আর একজনে স্কুলের সেমডিগোর সাথে কি এসে আপনার ওই মোস্তানি করতেছে, তারপরে আপনার কি এরকম কত 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 গোড়ার ডিম মার্কা পোস্ট আসবে। আমার তো দরকার ছিল এইটা, সাপোজ যে এটা কী কাজ করলো, কাজটা একটু দেখি, তাহলে এটা হচ্ছে জেনুইন আমি ভিউ করলাম। আর বাকি যেগুলো ভিউ হচ্ছে ওগুলো কিন্তু ভিউ না। তো এখন আপনি দেখেন ইয়াং জেনারেশন, চার দোকান, তারপরে সারাদিন কাজকাম করে 20 টাকার ইন্টারনেট ভরে ওই মোবাইলের মধ্যে এইসব ওই বিভিন্ন রকমের ভিডিও টিডিও দেখে বেড়াবে। এরকম ছেলে পেলে, বস্তির ছেলে, ওয়ার্কার, তারপরে ঘরের মধ্যে বসে থাকা মহিলারা, ওই বাসায় ওয়াইফাই আছে, সারাদিন বসে বসে খালি এরকম গুতাচ্ছে, আর যত গুতাচ্ছে তত বেশি ভিউ বেড়ে যাচ্ছে বিভিন্ন পোস্টের। তাহলে আপনি যে ভিউটা পেলেন, নাম্বার 1 আপনি যে গ্রুপ অথবা পেজটা কিনছিলেন ওইখানে পেলেন কতগুলো চরিত্রহীন ডিস্টার্বিং বাস্টার্ড, আর এরপর যত মহিলারা আছে, বাচ্চারা আছে, তারপরে রাস্তাঘাটের বস্তির পোলাপান আছে, হ্যাঁ এইগুলোতে শুরু করে শ্রমজীবী আছে, হ্যাঁ, তো এরা এই যত গুতাগুতি করতেছে মনে হচ্ছে যে আমার যেন কত ভিউ হচ্ছে, আমার যেন কত সেল হবে 1 লাখ টাকা ইনভেস্ট করলে। আমি যদি 1 লাখ টাকার বুস্ট করি তাহলে আমার যেন কত যেন সেল হবে, নাথিং উইল হ্যাপেন, হয়তো 5%। আর অনেকে আছেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনার বিভিন্ন রকমের কি করতেছেন, আপনার বিভিন্ন রকমের ফান অথবা কমেডি অনেক কিছু করতেছেন। আমার তো দরকার ছিল এরকম একটা কোয়ালিটি কাজ, যে আমি কাজটার মজাটা দেখব, যেটাকে লাক্সারি বলা হয়, সেইটা আমি ভিউ করতেছি। নো ওয়ান ইজ ভিউইং ইট। সবাই কী করছে, কোথায় একটু নষ্টামি আছে, কোথায় একটু শয়তানি আছে, কোথায় একটু চরিত্রহীনতা আছে, সেগুলো দেখতেছে। এরপরে আবার বানাইছে বিভিন্ন গ্রুপ। এই গ্রুপের মধ্যে যেমন একটা সময় ছিল স্কুলের কথা SSC 90, SSC 2005, এরকম বিভিন্ন আপনার গ্রুপ ছিল, বন্ধুদের আড্ডাখানা, তারপরে ছিল আপনার কি আপনার ছিল পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়া,
কত কিছু। আর এখন গ্রুপগুলো বানাচ্ছে ওই ঘরের থেকে ডেকে এনে যৌন দাসদাসী করার জন্য, তো উপভোগ করানোর জন্য, আর প্লাস অনুষ্ঠানের নামে টাকা কামাই করার জন্য। যেমন আমার চোখের সামনে সেদিন একটা ইয়ে পড়ছে, 40 লিখলে বোধহয় বেরোবে, মেবি 40 লেখা ছিল, 40 ঊর্ধ্ব, কই এই যে দেখেন, 40 বছরের মহিলাদের আড্ডা, বন্ধুদের জমজমাট আড্ডা, ডিভোর্সি 40 বছরের মেয়ে ছেলের বিবাহ। এই যে গ্রুপগুলো বানানো, সাপোজ এই 40 বছরের বন্ধুদের জমজমাট আড্ডা, এই পেজটা যদি আমি দেখি, দেখেন এখানে অসংখ্য গ্রুপ দেখা যাচ্ছে। এর একটা গ্রুপের যদি আপনি স্ক্রল করেন, এখানে সম্ভবত গ্রুপে মেম্বারশিপ হইতে হবে, হওয়ার পরে তারপরে আপনি, আমার এগুলো কোনোটাতে মেম্বারশিপ নাই, এগুলোর মধ্যে যেগুলো, যে পোস্টগুলো অথবা যে বিষয়গুলো, সুন্দরী নারী, শরীর, নষ্টামি, এখান থেকে নেটওয়ার্ক। এবং আপনি অনেক সময় দেখে থাকবেন এই যত রকমের গ্রুপগুলো তৈরি হয়, কলেজের গ্রুপ, ভার্সিটির গ্রুপ, এসএসসির গ্রুপ, এইচএসসির গ্রুপ, এই গ্রুপ নামের যত যা হয়, দেখেন এই যে বলতে বলতে বেরোছে, দেখেন এই যে এটা গ্রুপ আকারে যদি সার্চ না দিয়ে পোস্ট আকারে দিতাম এই 40, তাহলে এদের পোস্টগুলো দেখা যেত। কই দেখেন, এক একটা পোস্ট দিচ্ছে, এই রাতে কেউ পাশে নাই, কি বোঝাতে চাচ্ছে বলেন? পেজটাকে জনপ্রিয় করার জন্য, অথবা এখানে কাস্টমার ডেকে আনার জন্য। দেখেন একটা পোস্ট দিছে, সবাই 40 ঊর্ধ্ব এরকম। হ্যাঁ, তো এইগুলো তো আসলে এই যে সোশ্যাল মিডিয়াকে পতিতালয়ে পরিণত করে ফেলছে। তাহলে ঘটনা হলো যে এরকম গ্রুপগুলো আবার কি কারণে তৈরি হয়? যেমন ধরেন এসএসসি অমুক, এসএসসি তমুক, দেখেন প্রবাসী বউদের আড্ডা, এটি কি প্রবাসীর বউ? গ্রুপ বানাইছে প্রবাসী বউদের আড্ডা। আচ্ছা, এরপর একটা ফেক আইডি দিয়ে এরকম একটা পোস্ট দিয়ে দিছে, হাজার হাজার মানুষ সেখানে কমেন্টস করতেছে, নষ্টামি করতেছে, শয়তানি করতেছে। আর যত অনলাইনে যত নিউ জেনারেশন আছে, যারা সব থেকে বেশি ইন্টারনেট ইউজ করে, তাদের বেশিরভাগই এইসব দেখতেছে। এবং মহিলারাও এখন এইসব দেখার প্রতি তাদের টেন্ডেন্সি বেড়ে গেছে, যে কে কোথায় কতভাবে খারাপ, কার নামে কত দুর্নাম, কে কত নষ্টামি, ছি 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 এটা ঠিক না বলতেছে, ছি ছি এটা ঠিক না, কিন্তু যা দেখা সব দেখতেছে। ইভেন যারা ওয়াচ করতেছে তারাও পর্যন্ত ওই কে কীভাবে টিকটকে নাচছে অথবা কে কোথায় ভাইরাল হয়েছে, এই ওয়াচ করা পীরদেরও সেটা মুখস্থ। মানে পীররাও রাতের বেলায় এরকম অনলাইনে এরকম মহিলাদের শরীর দেখতেছে আর এসব নিউজ দেখতেছে, কে কার সাথে ব্যাগে গেছে, বুঝছেন? তাহলে আমাদের এই যে অনলাইন জগৎটাকে, আমরা কিন্তু কি করতেছি, অপব্যবহার করছি। তা এটা হচ্ছে ফেসবুকের একটা দেখালাম। এরপর আপনি যদি ইনস্টাগ্রামে যান, টিকটকে যান, সব জায়গাতেই নষ্টামি নষ্টামি নষ্টামি। আর যেখানে যত গ্রুপ আছে, এই কথা স্টুডেন্ট গ্রুপ, ফ্রেন্ডশিপ গ্রুপ, 40 বয়সের গ্রুপ, 30 বয়সের গ্রুপ, বনশ্রী আড্ডা, পুরান ঢাকার আড্ডা, এগুলো করে টোরে সবাই সবার সাথে পরিচিত হচ্ছে। এবং এখানে মজার একটা ঘটনা ঘটছে যে 20টা মেয়ের মধ্যে একটা মেয়েকে দেখা যাচ্ছে বর্তমান সমাজে খারাপ, কথার কথা। ওই মেয়েটার সঙ্গে সবার আগে ওই গ্রুপের অ্যাডমিন এরা ফ্রেন্ডশিপ করে তারপরে এদের বিভিন্ন রকম প্রচার প্রসারের পোস্ট দেওয়ার অফার দিয়ে তাদের মিসগাইড করছে এবং বলছে দেখ সমাজে আরও কয়েকজনের পাশ কিনা। এখন ওই মেয়ে করতেছে কি, আরও 10টা মেয়ের সাথে গল্প করে সংসারের গল্প করছে, তোর জামাই তো খারাপ। কিন্তু বেসিক্যালি সে কী করতেছে, সে ওই যে আর একটা মেয়েকে যে বের করলো তার ব্যক্তিগত তথ্যগুলো, কথা আমি যদি গ্রুপ অ্যাডমিন হই আমাকে দিল যে ওর না জামাইয়ের সাথে সমস্যা আছে, দেখ একটু মজা মাস্তি করতে পারিস নাকি, তাহলে একটা অনুষ্ঠান ডাক অথবা সন্ধ্যা পরে আমরা ওরা বুলাবেলায় নিয়ে আসবো না, ওইখানে তোরাও থাকিস, তাকে একটা পরিচিত হয়ে তারপরে একটু হাই হ্যালো চলবে, এরপর আস্তে আস্তে শুরু হয়ে যাবে। অর্থাৎ গ্রুপগুলো এভাবে নষ্টামির জন্ম দিচ্ছে। এবং এই গ্রুপগুলো ইভেন্টের নামে যেমন কদিন পর পর ইভেন্ট দিয়ে চাঁদা তুলতেছে, টাকা মেরে খাচ্ছে, তেমন কার কোথায় মানে মেয়েকে মেয়ের ঘরে ঢুকাই দিচ্ছে, ছেলেকে ছেলের ঘরে ঢুকাই দিচ্ছে, দিয়ে সবার প্রাইভেসিটাকে ধ্বংস করে দিয়ে একটা গা ঘেঁষাঘেঁষি নষ্টামির একটা ব্যবস্থা হচ্ছে। এবং এদের অনুষ্ঠানগুলো, পার্টিগুলো এমন এমন রেস্টুরেন্টে হয়, দেখা যায় সেখানে আবাসিকও আছে,
অর্থাৎ সন্ধ্যায় কী হচ্ছে, আপনার ওই সবার গেট টুগেদার অনুষ্ঠান হচ্ছে, আবার ওইটাই নিচতলে উপরতলে কোথাও কামরা কামরা রুম আছে, যে যার মতো করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে সেক্স করতেছে। তাহলে সামাজিক যে জগৎটা যেভাবে ব্যবহার করার কথা ছিল, আমরা শিক্ষিত অনার্স মাস্টার্স ঘোড়ার ডিম হ্যান ত্যান যাই হই না কেন আমরা কিন্তু এটার অপব্যবহার করছি। যেমন আজকে সকালেই আমি অফিসে ঢোকার আগে আমার পাশে একটা চার দোকান আছে, ওখানে চা খেতে গেলাম। তো আমার পাশে সিটে দুজন নেভি অফিসার বসা, বাম পাশে একজন আমার খুব পরিচিত একজন সাংবাদিক বসা। তো হঠাৎ করে একটা ছেলে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে ঢুকে বোঝা যাচ্ছে যে সে প্রফেশনাল এক্সিকিউটিভ, তার পোশাক আশাক। এখন বলছে, মামা একটা সিগারেট দাও আর একটা চা দাও। বলেই তার ফোন আসছে, ফোনটা রিসিভ করে হ্যাপি বার্থডে টু ইউ, মানে এই পরিবেশের মধ্যে সে তার গার্লফ্রেন্ডকে একটা উইশ করতে যে লাইনটা ড্রপ করছে, সে আবার ফোন দিয়ে তাকে হ্যাপি বার্থডে জানু এরকম বলে টলে তারপরে তার সাথে কথা বলছে যে আমি তো আজকে বেরোতে পারবো না, বউরে নিয়ে বেরোতে হবে, তো দেখি এর মধ্যে অফিসে একটু ছুটি নিয়ে কোনো মতো তোমার সাথে দেখা করতে পারি কিনা, তোমার জন্য তো একটা গিফট আছেই। তা আমরা এতগুলো মানুষ যাদের চেহারা বয়স বাবার বয়সী অথবা বড় ভাইয়ের বয়সী এবং প্রফেশনাল লেভেলে, তো একটা চার দোকানে বসে গার্লফ্রেন্ডকে এইভাবে হ্যাপি বার্থডে টু গান গেয়ে গেয়ে শোনাচ্ছে। তাহলে এই ছেলেটা পরে আমি জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আপনার ব্যাগটা খুব সুন্দর হয়েছে ভাইয়া। ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমি টেকনিক্যালি ওর সঙ্গে কথা বলবো, কীভাবে বলবো, তা রাস্তা খুঁজতেছিলাম। ভাইয়া আপনি এই ব্যাগটা কোথা থেকে নিয়েছেন, এটা খুব সুন্দর হয়েছে ভাইয়া, আমি তো অনেক বাইক চালাই, এরকম একটা ব্যাগ আমার হলে ভালো হতো। ভাই আমি এটা অমুক জায়গা থেকে নিয়েছি। ভাই কেমন দাম, অমুক তমুক। এরপর বললাম যে ভাই আপনি কী করেন। তা সে একটা কোম্পানির কথা বলেছে, যে কোম্পানি আমি চিনি, আপনারাও চিনেন হয়তো বা, খুব প্রসিদ্ধ একটা কোম্পানি, সেখানে সে এক্সিকিউটিভ, মার্কেটিং এক্সিকিউটিভ। তো জাস্ট এইটুকুনি আমার শোনার প্রয়োজন ছিল, আর কিছু না। তো ওই ছেলে চা সিগারেট খেয়ে যখন চলে গেল, তখন আমরা সবাই বসে আছি। তো তখন ওই নেভি অফিসারটা বলছে, দেখছেন এই হচ্ছে এই জেনারেশনের অবস্থা, ব্যক্তিত্ব বলেন, ভালোবাসা বলেন, শিক্ষা বলেন, সব কিছু বস্তি কোয়ালিটির হয়ে গেছে। তো এখন আপনারা যারা চিন্তা করেন অনলাইনে আমি এত টাকা বাজেট করেছি, আবার আইটি কোম্পানি নামে কিছু কোম্পানি, তারপরে ডলারে ট্রান্সফার করে দিবে, এরকম কিছু কোম্পানি, কিছু ব্যক্তি পরিচিত জনের মধ্যে আপনাদের কাছে তৈরি হয়েছে। স্পেশালি মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি তৈরি হয়েছে, যে মহিলাদের বান্ধবীর ছোট ভাই আছে অথবা জামাই আছে, হ্যান আছে ত্যান আছে। তো ইনারা ওই টাকাকে ডলার ট্রান্সফার করতে যে যেমন একটা ব্যবসা করে, তেমনই বুস্টের ওখানেও ব্যবসা করে। কিন্তু আপনাদের এত সুন্দর করে প্রোফাইল করে এত পিকচার আউট করে, দেখে মনে হয় যে আমি যদি এখন 50,000 টাকার বুস্ট করি, তাহলে যে পরিমাণ মানুষ আমার এই প্রোডাক্ট কিনবে, আর আমার তো তখন লালে লাল। বেসিক্যালি আপনারা এটা বুঝেন না যে আপনারা পাসা মারা খেয়ে লালে লাল, কারণ আপনার নিজেরই কমন সেন্স কম। আপনার শিক্ষা কম হতে পারে, আপনি আইটি কম জানেন, সেটা সমস্যা না, টেকনোলজি কম জানেন, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে আপনার কমন সেন্স, যে আপনাকে কি বোঝানো হচ্ছে, সে বোঝানোটা যুক্তিটা কতটুকুন, ইফেক্টটা কতটুকুন। এখন আপনি যে টাকা দিছেন আর এরকম ওলট পালট ভিউ হয়েছে, ইউজলেস, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভিউ করছে। এখন এই সার্ভারে তো ফেসবুক তাকে দেখাই দিচ্ছে তুমি যে বুস্ট মারছিলে। কথা আমি মনে করেন যে আপনার এরকম দালালির কাজটা নিলাম, মার্কেটিংয়ের কাজ নিলাম, যে আপা এই মনে করেন আপনি, হ্যাঁ আপা আপনি এই যে আমাকে এই 50,000 টাকার বুস্টের দায়িত্ব দেন, ইনশাল্লাহ আপনাকে 50 লাখ ভিউ দিয়ে দিব। এখন আপনি আমাকে 50,000 টাকা দিলেন, আমি এটাকে ডলারে কনভার্ট করে ফেসবুকে বুস্ট মেরে দিলাম, অ্যাবনর্মালি বুস্ট হয়ে গেল। সারা দুনিয়ার এরকম স্ক্রলের মধ্যে অপ্রয়োজনীয় বিভিন্নভাবে এটা আপনার ভিউ হয়ে গেল। ফেসবুক আমাকে দিল যে এই যে তুমি যে 50,000 দিছিলা, অ্যাকচুয়ালি উনি 50,000 দিলে, আমি তো ফেসবুকে দেবো 45,000, 5,000 ব্যবসা করব। তো ফেসবুক দিল এই দেখো তোমার এই 45,000 টাকায় তোমার এই এত ভিউ আসছে, 50 লাখ ভিউ আসছে। আচ্ছা ঠিক আছে, এবার এই রিপোর্টটা নিয়ে এডিট করে আমি যে 45,000 দিছিলাম ওখানে 50,000 করে দিই, ওনারা ধরায় দিব। উনি দেখবে 50,000 টাকা দিয়ে 50 লক্ষ মানুষ আমাকে ভিজিট করছে। ও বাপরে বাপ, জুবায়েদ ভাই আপনি আইটির আসলে একজন এক্সপার্ট। না ঠিক আছে আপা, ঠিক আছে। বেসিক্যালি আমি আমার ফয়দা লুটলাম, ফেসবুকের ফয়দা লুটলো, আপনি পাসামা রাখলে লাল হয়ে গেলেন, কারণ আপনার ফলাফল 0। আর এরপর যখন আরও বেশি সেল বাড়ছে না, এরপর কয়দিন পরে এসে ভাইয়া
ভিউ তো আসছে, সেল তো বাড়ে না। আপু আপনি তো বড়, আপনাকে কি বলবো, একটু 8-10 জন যেভাবে একটু ওপেনলি একটু ভিডিও টিডিও করছে, কিছু তো একটু করতে হয়, বুঝছেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, তাহলে এটা আমার দিয়ে তো সম্ভব না, আপনার ভাই তো এটা মাইন্ড করবে, তাহলে আমি আর একটা মেয়েকে দিয়ে করাবো, ঠিক আছে। এখন ওই মেয়েরে দিয়ে লাইভ করাতে যে ওই মেয়ের ফোন নাম্বার উল্টে আমি নিলাম, নিয়ে ওই মেয়েরেও লাগাইলাম, আর ওই ভাবিরে তো লাগানোর ধান্দাই আছি। কথা বুঝছেন, একদম বাংলা খাস কথা বলে দিচ্ছি। আবার ওই মহিলার কাছ থেকে ফেসবুক পেজের আমি কন্ট্যাক্ট নিয়েছি যে বছরে আমি এত ভিউ এনে দিব। এখন ওই যেহেতু নিয়েছি, অথবা ওই বুস্ট করার জন্য আমাকে ম্যাডাম অ্যাডমিন করে দিতে হবে, মডারেটর করে দিতে হবে, যে করে দিল। এবার উনার ওই যত কাস্টমার উনাকে ফোন টোন করে, ওই সব কাস্টমারের মোবাইল নাম্বার টাম্বার, আবার মহিলা মানুষ যদি দেখতে বড় লোক দেখা যায়, সুন্দর দেখা যায়, হট দেখা যায়, সেক্সি দেখা যায়, আমি আইটি অফিসার বসে বসে গিয়েছে ওই নাম্বারগুলো কালেক্ট করে এবার হোয়াটসঅ্যাপে ইমোতে সব জায়গায় নক করে একটু ফ্রেন্ডশিপ হাই হ্যালো করার, ডেটিং মেটিং করার একটা ধান্দায় আছি। বেসিক্যালি ওনার কাস্টমার ধ্বংস হলো, ওনার ব্যবসা ধ্বংস হলো। আবার আমার যদি একটা ব্যবসা থাকতো, ওনার ওই কন্ট্যাক্টগুলো চুরি করে করে আমি এনে আমার ব্যবসা কাজে লাগাইতাম। এবং বাংলাদেশের এই যে আইটির জগতে যে ছেলেপেলেগুলো এ যাবৎকালে কাজ করছে, তার 90%ই এইসব অপরাধের সাথে জড়িত। আর এইসব কারণে এইসব মহিলারাও ব্যবসা ভালো করতে পারেনি। ইভেন ওই ব্যবসার মালিকের ওই যে মহিলা, ওই মহিলার পর্যন্ত পারলে বাগায় ফেলছে, ডিভোর্স করায় নিয়ে বাগায় মজা টজা করে ছেড়ে দিছে। আবার এমনও ঘটনা আছে, অসংখ্য আছে। তাহলে দেখেন, একটা যুগ অথবা একটা জেনারেশন অথবা একটা টেকনোলজি আবিষ্কার হলো ফর বিং সোশ্যাল, সামাজিক, সুন্দর এবং সহযোগিতামূলকভাবে এগিয়ে যাওয়ার জন্য। আর সেটাকে আমরা অপশিক্ষার মাধ্যমে, সেটাকে অথবা অর্ধশিক্ষার মাধ্যমে আমরা সেটাকে থার্ড ক্লাস পর্যায়ে নিয়ে এখন বর্তমানে বাংলাদেশে বসে ফেসবুক অন করলে যা দেখা যায়, তাতে মনে হয় যে আমি বোধহয় দৌলতদিয়া ঘাটের মতো একটা পতিতালয়ে চলে আসছি। মানে ফেসবুক ওপেন করাই একটা প্রেস্টিজের বিষয়, কারণ আপনি কিছু চাচ্ছেন না, কিন্তু এত কিছু আসতেছে। এটা যদি আপনার পাশে যদি আপনার সন্তান থাকে, মা থাকে, বোন থাকে, বাবা থাকে, অথবা সিনিয়র কেউ থাকে, তো আপনি লজ্জা পেয়ে যাবেন, কারণ তারা চিন্তা করে আপনি বোধহয় এটা লাইক দিছিলেন এই জন্য, অথবা ফলো দিছিলেন এই কারণে আপনার ওইটার মধ্যে আপনারা আসছে। কিন্তু এটা যে অটোমেটিক্যালি ফাওয়ার উপরে বুস্ট টুস্ট এইসব কাহিনীর মাধ্যমে আসতেছে, আর আপনি যে ফাওয়ার উপর ফেসে যাচ্ছেন, এটা আসলে কিছু নাই, কিছু নেই করার। তো এখন সোশ্যাল মিডিয়াতে সাকসেসটা বের করা অনেক কঠিন। তা আমি সবাইকে বলবো যে সোশ্যাল মিডিয়াতে সবাই একটু শালীন হন, একটু সীমাবদ্ধ হন, একটু প্রয়োজন ছাড়া ব্যবহার করাটা একটু থামান। তাতে কিছুদিন পরে যখন এই পোস্টগুলো সব হাইড হয়ে যাবে, হারায় যাবে, এরপর থেকে আস্তে আস্তে হয়তো বা সৃজনশীল ভালো কিছু অনলাইনে আসা শুরু করবে, ঠিক আছে। আর যেহেতু এটা টেকনোলজির ব্যবসা, সো টেকনোলজি যাকে যেখান থেকে যতভাবে পারে সিক্রেটলি পেঁচায় কামাই করা শুরু করে। সো এখানে সাধারণ মানুষ তো এত প্যাচ বুঝবে না। গুগল কেন তার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এত মানুষের কাছে ইজি করে ফ্রি দিছে, সেটা বুঝতে হবে। এখানে অনেক কিছু আছে, আপনার প্রাইভেসি নষ্ট হবে, আপনার কন্ট্যাক্ট যত যে বলে না যে ব্যাকআপ করুন, আমরা 15 GB ফ্রি ব্যাকআপ স্পেস দিচ্ছি, অ্যাকচুয়ালি আপনার ডাটা সে কালেক্ট করে নিয়ে যাচ্ছে। এটা নিয়ে পরবর্তীতে সে কি মার্কেটিং করবে সেটা তার বিষয়, কিন্তু সে কিন্তু এই ব্যাকআপের ফ্যাসিলিটিস দিয়ে আপনার গুরুত্বপূর্ণ অসংখ্য তথ্য এবং আপনার প্রাইভেসি যুদ্ধ বের করে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। কখনো পৃথিবীতে আমার জানা মতে কখনো কোনো কিছু ফ্রি ভালো না। যেখানে যেটা ফ্রি সেখানে সেটা হয় কোয়ালিটি ফল, নয় সিক্রেট, না এটা বাজে, অথবা এটা থার্ড ক্লাস, অথবা এটা ইনসিকিউর, অথবা অগোপনীয়, অথবা ক্ষতিকারক। তাতে আপনার শরীরের হোক, মনের হোক, কর্মের হোক, অর্থের হোক, যে কোনো ক্ষতিকারক হবে আপনার যে কোনো ফ্রি সার্ভিস। তো এই জন্য কখনো কোনো ফ্রি সার্ভিস অথবা ফ্রি কোনো কিছু নেওয়াটা ঠিক না। যদি আমরা আমাদের আর্থিক সামর্থ্যের কারণে আমরা অনেক সময় বাধ্য হয়ে যাই ফ্রি নেওয়ার, তবে ফ্রি নেওয়ার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা আপনাকে বন্ধ করতে হবে। অক্ষমতায় বাধ্য হওয়া এক জিনিস, আর টেন্ডেন্সি হচ্ছে আর এক জিনিস। টেন্ডেন্সিটা বন্ধ করতে হবে। তাহলে বুস্ট করেও কেন আপনার সেল বাড়ে না, তারপরে অনলাইন জগৎটা কিভাবে থার্ড ক্লাসে পরিণত হয়ে গেছে, তারপরে অনলাইন এখানে কিভাবে আপনার টাকা পয়সা নষ্ট হচ্ছে,
তারপরে এখানে আপনার বুস্ট, এই বুস্ট করতে যে অনেকে ওই ভাইরাল হতে যে অনেকে অনেক মানে খুলতে 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 অনেকে চিন্তা করে ওড়নাটা একটু সরাইছি ভাইরাল, এরপর গলাটা আর একটু বড় বানাইছি ভাইরাল, এবার এটাকে স্লিভলেস বানাইছি ভাইরাল, এরপর তাহলে খুলে ফেলি শুধু ব্রা পরি তাহলে ভাইরাল আরও বেশি, এবার ব্রা যদি আরও খুলে ফেলি তাহলে ভাইরাল। কিন্তু অ্যাকচুয়ালি বুঝতেছেন না এই ভাইরাল হতে যে আপনি তো আপনাকে ন্যাংটা বানায় ফেলতেছেন। হতে পারে শরীর ন্যাংটা, নয় চরিত্র ন্যাংটা, নয় আপনার ব্যবসাকে ন্যাংটা, নয় আপনার উদ্দেশ্যকে ন্যাংটা, নয় আপনার ব্যক্তিত্বকে ন্যাংটা। তাহলে এই অপ্রয়োজনীয় ভাইরাল থেকে আমার মনে হয় আপনাদের একটু কন্ট্রোলে থাকা উচিত। ভাইরাল সেটাকেই করেন যেটা গুণগত মান অথবা সৃজনশীল, অথবা সেটা মানুষের কল্যাণে অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কল্যাণে, সেটাকে যদি ভাইরাল করেন আমার বিশ্বাস ওখান থেকে ইনশাল্লাহ আপনার বেটার কিছু হবে। হ্যাঁ, ওখান থেকে বেটার কিছু হবে। কিন্তু যদি কিনা এই ভাইরালটার উপরে যদি আপনার কন্ট্রোল পাওয়ার যদি না রাখেন, তাহলে কিন্তু আপনারা বড় ধরনের সারা জীবনের জন্য শরীরে মনে চরিত্র সব জায়গায় দাগ লেগে যাবে এবং সারা জীবনের জন্য আপনারা ফল করবেন। তো এই জন্য আমি বলবো যে অনলাইনে কানেক্টেড হওয়ার থেকে অনলাইনে প্রাইভেসি রাখা, অনলাইনে নিজেকে সীমাবদ্ধ রাখা, এগুলো প্রচণ্ড কষ্টদায়ক, মনের জন্য কষ্টদায়ক। কারণ মন তো অনেক জায়গায় উড়াল দিতে চায়, তাই না? তো মনের জন্য কষ্টদায়ক। এবং যদি এটা এমন ভাইরাল হয়ে যায় যে ফান অথবা নষ্টামির ক্যাটাগরিতে, এখন এর বাংলাদেশের যে নাটকগুলো হচ্ছে, নাটকের যে ডায়লগ আর যে সংলাপ আর যে বিষয়গুলো, এগুলো ভাইরাল করার জন্যই অথবা জনপ্রিয়তা করে ইনকাম করার জন্য অ্যাকচুয়ালি এগুলো করা। কিন্তু এটাতে শিল্পীরা যেমন নষ্ট হচ্ছে, ডিরেক্টরের চরিত্র মানে দাগ লাগতেছে, আর জেনারেশনটা ধ্বংস হচ্ছে। মানে আপনার একটা নাটকের বিনিময়ে আপনি 5 লাখ টাকা কামাই করতে চেয়ে আপনি 20 কোটি মানুষের লাইফ ধ্বংস করে ফেলতেছেন, যেখানে তার ব্রেন নষ্টামির দিকে চলে যাবে এবং তার ব্রেন লেজি হয়ে যাবে। তো এই কাজগুলো আমার মনে হয় যে না করাটাই ভালো, না করার, এরকম ইনকাম এরকম রাস্তা না খুঁজে পাওয়াটাই ভালো। হ্যাঁ, আগে সুন্দর সুন্দর নাটক দিয়ে দিয়ে সেগুলো জনপ্রিয়তা পেত, যেমন অয়ময়, বহুব্রীহি, কত সুন্দর সুন্দর নাটক ছিল যেগুলোর কাহিনী, তারপরে ভাষার ব্যবহার, তারপরে অ্যাটিচিউড, এগুলো ছিল চমৎকার। আর এখন যখন নাটক হচ্ছে, ওই আগের কালে 2টা ধারা ছিল, একটা ছিল নাটক আর একটা ছিল যাত্রা। আর এখন নাটকও হয়েছে যাত্রা, আর যাত্রা হয়েছে পর্নোগ্রাফি। সবই ভাইরালের জন্য কোয়ালিটি ফল করছে। যেমন আরও একটা মজার জিনিস আপনাদের মন দিয়ে বুঝতে হবে, যে অনেক সময় বলা হয় বেদের মেয়ে জ্যোৎস্না প্রচণ্ড সুপারহিট মুভি, যে মুভিটা এখনও পর্যন্ত বাংলাদেশের রেকর্ড। তা এখন কোশ্চেন হলো, স্বাধীনতার পরে যখন মানুষ মুভি টুভি দেখার জন্য একটা স্বাচ্ছন্দ্য পেল, নিজেকে গণতান্ত্রিক ফ্রি মনে করলো, তখন সিনেমা হলে টলে যেত বেশি। কিন্তু পুরুষ মানুষ, একজন বেদে বলেন, একজন হিজড়া বলেন, এগুলোর প্রতি অসংখ্য পুরুষ মানুষ দুর্বল থাকে, নষ্ট চরিত্র, দেখতে প্যান্ট শার্ট পোশাক আশাক পরা আছে কিন্তু বাস্তবে ভিতরটা তার চরিত্রহীন, এবং দুষ্ট জিনিসগুলো তাকে আকৃষ্ট করে। ঠিক সেই ঘটনাটাই ঘটলো স্বাধীনতার পরে। প্রথম বোধহয় একটা বাজে সাবজেক্ট নিয়ে একটা মুভি তৈরি করা হলো, যার নাম হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। এটা যদি কাজের মেয়ে বলতো, আর এই সেম রোজিনা তারপরে আলমগীরিনা যদি অভিনয় করতেন, তাহলে মুভিটা এত হিট হতো না। যেহেতু ওখানে বেদের মেয়ে অর্থাৎ বদ্যি বলা আছে, ওইটা কিন্তু আপনার হিট করে গেছে। ওখানে এমন এক্সট্রাঅর্ডিনারি কোনো কাহিনী নাই, অভিনয় নাই, সংলাপ নাই, তারপরে লাইট ইফেক্ট নাই, মেকআপ নাই, স্টুডিও নাই, যেটা আপনার ওরকম হিট করার কথা ছিল সেই আমলের তুলনায়। কিন্তু এটা হিট করেছে কারণ ওখানে বলাই ছিল বেদের মেয়ে। ওটা যদি পাশের বাসায় কোনো একটা মেয়ের কথা বলা হতো, প্রতিবেশীর মেয়ে, এত হিট করতো না। তাহলে নষ্ট জিনিসগুলো মানুষ কিন্তু গ্রহণ করে বেশি। আর ওই সময় বেদের মেয়ে না হয়ে যদি হতো হিজড়ার সাথে চরম প্রেম,
অথবা হিজড়ার সাথে মিলন। এই মুভিটা যদি বেদের মেয়ের মুভির পরের দিনও হইতো অথবা আগের দিনও হইতো, অথবা বেদের মেয়ের মুভিটা নামটা চেঞ্জ করে যদি নামটা এইটা হইতো, তাহলে বেদের মেয়ে মুভি যতটা হিট করছে তারও মিনিমাম 100 গুণ হিট করে আরও 500 বছরের জন্য বাংলাদেশে এটা সুপারহিট হয়ে ইতিহাসের খাতায় নাম লেখায় রাখতো, অনলি ফর দ্য নেম অ্যান্ড দ্য স্ট্যাটাস। কারণ কুরুচির দিকে মানুষকে টানে বেশি, কালোর দিকে মানুষকে টানে বেশি, অন্ধকারে মানুষকে টানে বেশি, ব্ল্যাক হোলের মতো। তো এগুলো হচ্ছে প্রচণ্ড কষ্টদায়ক এবং আফসোসের বিষয়। এবং কোন বাস্টার্ড ফোন করছে, একটা মানুষ একটা ফোন রিসিভ না করলে অন্তত 5টা মিনিট পরে আর একটা ফোন করে, 8টা না 10টা ফোন করেই যাচ্ছে। এটা কোন বাস্টার্ডে মোবাইল ইউজ করা শেখে নাই, শিক্ষিত মানুষ, কিন্তু তার অবস্থা হচ্ছে এই। বুঝলাম। তো দেখেন, এখন বিষয়টা হলো কি, তাহলে প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা বর্তমানে সাংবাদিকরাও দেখি এমনভাবে সংবাদপত্র নিউজের হেডলাইনগুলো করে, দেখে মনে হয় যেন ভিতরে কি, ওটা দেখে মানুষ ভিউ করতেছে, এরপরে দেখে ভিতরে এটা ভুয়া খবর, অথবা এই সাবজেক্টের সাথে এটা কোনো মিলই নেই, কিন্তু মানুষ এটাতে ঝাঁপায় পড়ছে ওই লেখাটার কারণে। এখন আমার কথা হলো যে ভালোটা লিখলেও তো মানুষ ঝাঁপায় পড়বে। আপনার মতো একজন মানুষ একটা বাজে লেখা অথবা এরকম একটা নেগেটিভ লেখা অথবা একটা কুরুচিপূর্ণ অথবা ভিত্তিহীন একটা লেখা লিখে 100 জন মানুষকে ভাইরাল করলো, মানে আপনার অন্য মনস্ক করলো, অথবা আপনার দিকে তাকানোর ব্যবস্থা করলো। এরপরে আপনার দেখা দেখি এবার 50 জন সেম কাজটা করে 1 কোটি মানুষকে এরকম নেগেটিভে নিয়ে আসছে। তা আপনার এই যে ফার্স্ট আপনি যে শুরু করলেন, এর অর্থ ইউ আর এ বাস্টার্ড। আপনি একটা বাস্টার্ড, যার যোগ্যতা নাই, নেগেটিভ বিষয়গুলো দিয়ে আপনি এখন মানুষের মধ্যে পপুলার হওয়ার চেষ্টা করেন। আগে যেটা ছিল নাটক, এখন সেটা হয়ে গেছে কি সেক্সোলজি না কি যেন, থেরাপির মতো। এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এগুলো আসলে খুবই কষ্টদায়ক, লজ্জাদায়ক। আর এগুলোতেই হচ্ছে আমাদের সমাজের যেখানে যত মানুষ আছে, ইয়াং জেনারেশান, কর্মজীবী, ওই যে ছেলেপেলে আছে না 12-14 বছরে বিভিন্ন মিল কারখানায় কাজ করে, রাতের বেলা একটু 20 টাকার ইন্টারনেট ভরে ভরে ওই শুয়ে শুয়ে দেখে, অথবা বন্ধুরা আড্ডা মারতেছে বসে বসে, সবাই মোবাইলে এড়ে ওড়াতে, মামা দেখছো মাল এটা কেমন। এই যে একদম জিরো কোয়ালিটির যে মানসিকতার যে চিন্তাগুলো, সেখান থেকে একদম টপ লেভেলের হোটেলের মধ্যে বারের মধ্যেও বসে বসে মদ খাচ্ছে লাখ টাকার, আর দেখতেছে ও মাল এটা তো ভাল লাগছে, এটা বাড়ি ঠিকানা কই, এটা কই পাওয়া যাবে। ও যে সাংবাদিক সংবাদপত্রে, টিভিতে, মিডিয়াতে এসে পীরের মতো কথা বলে, ওই সাংবাদিকই আপনার এই লাভ ইন্সির উপরে ওই 12 তলা ওই বারের মধ্যে আছে, আর ওইখানে বসে বসে দেখতেছে, উফ এই মালটারে যদি নিয়ে এসে এই ক্লাবের মধ্যে একটু নাচ দিয়ে আইতে পারতাম, তাহলে তো ভালো কামাই করা যেত। দিস ইজ দ্য রিয়েলিটি, এটা হচ্ছে বাস্তবতা। তা আমার মনে হয় যে আমাদের সমাজের অন্তত 70% মানুষ নেগেটিভে ডাইভার্ট হয়ে গেছে। এখন এই নেগেটিভ থেকে আপনি আমি একবার যখন কেউ ডাইভার্ট হয়ে যায়, তখন কিন্তু আর কি আপনার তাকে সহজে ফেরানো যায় না। তো এখানে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং মানসিক চিকিৎসা, এগুলো ছাড়া তাকে আর ফেরানো সম্ভব না, আর এই সুস্থ যুগটা উপহার দেওয়া সম্ভব না। আর সেক্ষেত্রে সরকারের তরফ থেকেও যদি ফায়ারওয়াল দেওয়া থাকে যে এই টাইপের কন্টেন্ট অথবা এই টাইপের শব্দ যদি কোনো পোস্টের মধ্যে থাকে, তাতে যে মিডিয়াতেই হোক না কেন, বাংলাদেশে চট্টগ্রামে যে গেটওয়ে সার্ভার আছে ওখানে ফায়ারওয়ালে এটা ব্যান হয়ে যাবে, ফিল্টারিং হয়ে যাবে, তারপরে বাংলাদেশের মানুষ এটা দেখতে পারবে। আর কেউ যদি ভিওআইপি ইউজ করে এটাকে ওভারটেক করতে চায় এবং সেটা যদি সামহাও ট্র্যাকিং করে ধরা পড়ে, তাহলে তার মোবাইল সিম আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হবে এবং তার নামে মামলা হবে। আর এই রুলস এবং রেস্ট্রিকশনগুলো যদি খুব স্ট্রংলি যদি আইটি ডিপার্টমেন্টের থেকে আসতো, তাহলে আইটির যে গেজেট, এই যে ডিজিটাল আইন, বিশাল এক বই, এত বগিযুগের এত কিছু দরকারই ছিল না। কারণ ওই বই ছাপাই তো দেখা গেল মন্ত্রী প্রতিমন্ত্রী কি হয়েছে, নায়িকারে ডাক দিছে, তুই আসবি না, দেখ তোরে কেমনে নিয়ে আসি। যে ডিজিটাল আইন বানাইছে সেই বলছে মাগি তুই আসবি না, তোরে কেমনে আনতে, দেখ তোরে আমি নিয়ে আসি। এসে ডিজিটাল মন্ত্রী প্রতিমন্ত্রীর অবস্থা। তো ওই ডিজিটাল আইনের ওই বইটই
যেটা বাংলাদেশের 80% মানুষ পড়ে দেখে নাই, তাদের কাছে এটা মূল্যহীন। আমি 80%, আমি নিজেই পুরোটা একদম ফার্স্ট টু লাস্ট পড়ে মুখস্থ করতে পারছি বলে আমার মনে হয় না। আবার 2 দিন পরে যে যা স্বার্থে ওখানে ধারা চেঞ্জ করে ফেলে, তো ওই কোরআনের মতো মুখস্থ করে লাভ কী আছে? 2 দিন পরে তো আবার মুখস্থ করতে হবে, ঘন্টায় ঘন্টায় সরকার এটা বদলাবে, তারপর মন্ত্রী এটা বদলাবে, সাথে সাথে আবার চেঞ্জ, বদারিং। মেইন একটা পয়েন্ট সেটা হচ্ছে আপনি একটা ফায়ারওয়ালের মধ্যে আপনি রেস্ট্রিকশান করে দেন যে এই টাইপের কন্টেন্ট বাংলাদেশের এই এরিয়াতে এই নেটওয়ার্কের মধ্যে শো হবে না, ব্লক হয়ে যাবে। জাস্ট ডু দিস থিং অনলি। এইটুকুন করলে যে নিউ জেনারেশান, ছোট ছোট বাচ্চাদের এই যে ডিজিটাল লেখাপড়ার জন্য হাতে মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে, এখন মোবাইল বাপ মা নিজে বারফোন ইউজ করে বাচ্চাকে কিনে দিচ্ছে স্মার্টফোন, কারণ ক্লাস হচ্ছে। ক্লাস শেষে মা তো রান্নাঘর আছে, এবার বাচ্চা তো অন্য অন্য জায়গায় গুতাচ্ছে, গুতাইতে ক্লাস 1-এর বাচ্চা এই পর্নোগ্রাফিও দেখে ফেলতেছে। ওই বাচ্চাকে আর কন্ট্রোল করা যাবে 7-8-এ থাকলে? সরকার বলতেছে যে ডিজিটালের কারণে এত মোবাইল সেল হয়েছে, আইটি জগতে এত টাকার ট্রানজ্যাকশান হয়েছে, এই ইন্ডাস্ট্রি এত বড় হয়েছে, এত বেচা কেনা বাড়ছে। অ্যাকচুয়ালি আগে এই ইন্ডাস্ট্রি, আপনি যেভাবে বলতেছেন যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি ডেভেলপ করে নাই, বরঞ্চ 20 কোটি মানুষ যাতে ভবিষ্যতে 20 কোটি বাস্টার্ডে পরিণত হয় এবং অরাজকতার সৃষ্টি করে, অশান্তির সৃষ্টি করে, সংস্কৃতি ধ্বংস করে, সামাজিকতা, ভদ্রতা, শিষ্টতা এগুলো ধ্বংস করে, সেটার একটা ডিজিটাল একটা যন্ত্র হাতে দাঁড়ায় দিচ্ছেন। কারণ ছোট বাচ্চার কাছে একটা খুব হাই পিক আপের একটা মোটরসাইকেল যদি দিয়ে দেন, আর সেই ছেলে যদি 4-5-6-এ পড়ার বয়স হয়, তার কিন্তু অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ ওই বয়স থাকে রক্ত গরম, আর তাকে দিয়েছেন হাই স্পিডের একটা কোনো বাধ্যবাধকতাহীন একটা মোটরসাইকেল। তাই আইটির জগৎটা, ইন্টারনেট জগৎটা হচ্ছে সেরকম যে আপনি বয়স অনুযায়ী আস্তে আস্তে আপনি রেস্ট্রিকশান রিমুভ করেন, কিন্তু আপনি এটাকে এই সিস্টেমটাই আপনার নাই, তাহলে একদম ছোট বাচ্চার হাতে একটা বন্দুক ধরায় দিয়েছেন, অরিজিনাল বন্দুক, অথবা একটা 4-5-এ পড়া অথবা 7-8-এ পড়া একটা ইয়াং একটা ছেলের কাছে একটা 200 কিলোমিটার স্পিডের অথবা 150 কিলোমিটার স্পিডের একটা মোটরসাইকেল স্পোর্টস বাইক তুলে দিচ্ছেন। তাহলে কিন্তু এই যে প্রবলেমটা, এটা হচ্ছে সরকারি অথবা রাষ্ট্রীয়ভাবে ওই যত সচিব টচিব থাকেন, ওনারা তো অ্যাকচুয়ালি ওই যে রাতের অন্ধকারে লালবাতি জ্বালানো সচিব, যার কারণে হয়তো বা আপনার ওই এগুলোর দিকে তাদের মন মানসিকতা নাই। তবে আমার ভিডিও যারা দেখেন তাদের পক্ষে যদি সম্ভব হয় একদম টপ লেভেল পর্যন্ত রিপোর্টিং করার, অন্তত একটু নাড়াচাড়া দিয়ে দেখেন যে বাংলাদেশে এরকম ফায়ারওয়ালটা খালি অ্যাক্টিভ করা যায় কিনা, এটার জন্য কোনো টাকা খরচ হয় না। এই যে যেমন বলছিল না যে মেট্রো রেল এমনভাবে ধ্বংস করছে 1 বছরে ঠিক করা সম্ভব হবে না, 100 কোটি টাকা খরচ হবে, কই 15 দিনও লাগে নাই, মেট্রো রেল এখন দৌড়ায় বেড়াচ্ছে। মানে ওই ধ্বংস যে হয়েছে, ধ্বংসের মধ্যেও ব্যবসার ধান্দা, চুরির ধান্দা, আর ওই ধ্বংসকে দেখায় কান্নাকাটি, সেটাও আর একটা ধান্দা। বাস্তবে তো দেখা গেল 7 দিন 10 দিনের মধ্যে কিছু সব রানিং হয়ে গেছে, মানুষ ঠিকই চলাচল করছে, 100 কোটি টাকাও খরচ হয় নাই, হয়ে গেছে। তা এই যে বিষয়গুলো খুব সেন্সিটিভ বিষয়। তা আপনারা দেখেন, এই একটা ফায়ারওয়াল দাঁড় করাতে গেলে সার্ভারে খালি প্রোগ্রামিং করা লাগে, একটা যন্ত্র কেনা লাগে না, কিচ্ছু লাগে না, একটা পার্টস কি একটা মাউসও কেনা লাগে না, ঠিক যা আছে ওই অবস্থায় সার্ভারের মধ্যে কনফিগার করে দিলেই সারা বাংলাদেশের আগামী 100 বছর অথবা 50 বছর নিরাপদ, 80% নিরাপদ, 90% নিরাপদ আশা করা যায়। এই ছোট্ট সামান্য এই পয়েন্টগুলা যদি মিনিস্ট্রি অফ আইটি ইনফরমেশন টেকনোলজি যদি এটা ফলো করে, জাস্ট 1 2 3, কিন্তু এটা করবে না, আর এইটা হচ্ছে আফসোস। তো এইটা যখন না করবে তখন আপনার এই ভিউগুলো নষ্ট হয়ে যাবে, আপনার ডলারগুলো নষ্ট হয়ে যাবে, এবং দিন শেষে রেজাল্টটা জিরো, প্রায় জিরোর কাছাকাছি অথবা 5%, ওটা দিয়ে তেমন কোনো লাভ হবে না। কথাগুলো বুঝতে পারছেন? তো এই হলো মোটামুটি সব কথাবার্তা। আশা করি ডিজিটাল ভাইরাল, তারপরে বুস্ট, এগুলো নিয়ে আপনারা যারা মা বোনরা আছেন অন্তত, অথবা আইটিতে পড়াশুনো করেন নাই, অথবা অনলাইনে ব্যবসা করবেন, শুনতেছেন বুস্ট করলে অনেক ব্যবসা বাণিজ্য হবে, এই জগতে যারা নতুন ঢুকতেছেন অথবা দীর্ঘদিন আছেন কিন্তু একদম খুব রুট লেভেলে এভাবে কখনো চিন্তা করেন নাই, আবার মাঝে মধ্যে চিন্তা করেন ব্যবসা কেন হয় না, কপালের দোষ, অমুক তমুক, এত টাকার বুস্ট করলাম কিছুই হলো না, তাহলে ওই বোধে সিট আর অমুক তমুক। অ্যাকচুয়ালি
কে কোথায় কাকে কি দোষ দিবেন অথবা ভালো বলবেন অথবা খারাপ বলবেন সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনার টাকাটার অপচয় কিভাবে হয়, আপনার বিজনেসের ফল কোথা থেকে হয়, আপনার জীবনের ফল কোথা থেকে হয় অনলাইন জগতে, সেগুলো আপনাদের আমি মন থেকে শেখাই দিলাম। আর এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যখন জানা থাকবে, আপনার অনেক ডিটেলস না জানলেও হবে। বলে না যে আমি মুরগি মতো ডিম পাড়তে পারি না, বাট ডিম খেয়ে বলতে পারি যেটা কোন জাতের মুরগি ছিল, এটা কি ফার্মের না দেশি না পাকিস্তানি না কি। তো আপনি ওই মুরগির মতো ডিম খেয়ে বুঝতে পারলেই হবে। তো আইটির যে বিষয়গুলো যত ক্রিটিক্যাল বিষয় থাকুক না কেন, এটা যত সহজভাবে আপনাদের উপস্থাপন করে দিলাম, আশা করি এত সহজভাবে একজন গ্রামের কৃষককেও আইটির বিষয়গুলোকে এত সহজে আর কেউ কোনোদিন বোঝা দিতে পারছে বলে আমার মনে হয় না। আর এরপরেও যদি আপনি সচেতন না হন অথবা আপনি এখান থেকে যদি না বুঝেন, তাহলে আর তো কিছু করার নাই। তো আপনাদের সবার জন্য শুভকামনা। আশা করি আপনারা অনলাইনে টাকার অপচয়টা কমাবেন এবং খুব ইফেক্টিভ কাজ করবেন। আর ব্রেন থেকে একটা জিনিস বের করে ফেলবেন, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস ইন লাইফ। জীবনে সাকসেস করার জন্য কোনো শর্টকাট নাই, ঠিক আছে? আর এরপরে আশা করি আস্তে আস্তে এগিয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। কারণ এই আইটি জগতের মানুষ আমি ছিলাম, এখন গার্মেন্টস জগতে আসছি 4 বছর। আমার কোনো কিছুতে কোনো বুস্ট টুস্ট কোনো কিছুই পাবেন না বোধহয়, সবই ন্যাচারাল, সবই ন্যাচারাল। তো মানুষকে আমাকে ভালোবাসে না, বাসে তো। তা রাতারাতি একদম বুস্ট টুস্ট অনেক কিছু না করলেও আপনি যদি একদম ইউনিক এবং পরিশ্রম করে কিছু একটা করেন এবং সেটা যদি মানুষের কল্যাণে হয়, একটা সময় না একটা সময় পরে আপনি এটা ফলাফল পাবেন এবং আপনি ভাইরাল হবেন, ঠিক আছে? এটুকুন আস্থা রাখতে পারেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।